ওকে, নেরেটিভ স্টাইল কিংবা নেরেশন জানার জন্য বা পুরোপুরি পারার জন্য তোমাদেরকে তিনটি বেসিক টপিকের জ্ঞান ম্যান্ডেটরি। প্রথমত, সেন্টেন্স সম্পর্কে ইন ডিটেলস তোমাদেরকে জানতে হবে এবং তারপর টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পার্সন। আশা করি এই তিনটি বিষয়ের বেসিক জ্ঞান তোমাদের আছে, যেহেতু ইতিমধ্যে কয়েকটা ক্লাস পেরিয়ে আসছো এবং এগুলো পড়েছ। না জানলেও সমস্যা নেই, আমরা এখানে চারটি চেঞ্জ দেখাবো। নেরেটিভ স্টাইলে আমরা জানি নেরেটিভ স্টাইল বা নেরেশন দুই ধরনের, একটা হচ্ছে ইনডিরেক্ট এবং আরেকটা হচ্ছে ডিরেক্ট। ইনডিরেক্ট থেকে কখনো ডিরেক্টে রূপান্তর করে আসতে পারে, আবার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর আসতে পারে। তো বিষয়টা হচ্ছে এমন, যেমন আমি বললাম তোমাদেরকে আগামীকাল তোমাদের ছুটি, বাংলাতে প্রথমত বুঝো। তোমরা যখন তোমাদের বন্ধুকে এই একই বাক্য গিয়ে বলবে তখন কিঞ্চিত পরিবর্তন হবে। বিষয়টা কেমন? যেমন তোমরা যখন তোমাদের বন্ধুকে বলবে তখন বলবে স্যার বলেছেন আগামীকাল আমাদের ছুটি। এই যে স্যার বলেছেন এই অংশটুকু রিপোর্টিং ভার্ব হিসেবে যুক্ত করেছো এবং আমাদের ছুটি আগামীকাল আমাদের তোমাদের জায়গায় হয়ে গেছে আমাদের। এই যে পরিবর্তনটুকু সরাসরি বলার পরিপ্রেক্ষিতে তোমরা আমার পরোক্ষভাবে আমার এই কথাকে পরোক্ষভাবে যা বলেছো, যে অংশটুকু চেঞ্জ হয়েছে সেই অংশটুকুই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো আসলে এখন বাংলায় বুঝলে তো চলে না, ইংরেজিতে বুঝতে হবে। ইংরেজিতে বোঝা একটু টাফ, এই জন্য আমরা 4 ধরনের পরিবর্তন করব। এই 4 ধরনের চেঞ্জ বা পরিবর্তন তোমরা জেনে গেলে নেরেটিভ স্টাইল তোমরা পেয়ে যাবে। তো প্রথমত আমরা আসি সেন্টেন্স পরিবর্তনে। সেইড বা সেইড টু, সেইড বা সেইড টু ইনডিরেক্ট স্পিচে থাকে। তো এই অংশটুকুকে আমরা যদি পরিবর্তন করি তাহলে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। আমরা জানি according to meaning there are 5 kinds of sentences: assertive, interrogative, imperative, optative and exclamatory. And according to structure there are also 3 kinds of sentences: simple, complex and compound. তবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের যে 3 প্রকার এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, আমাদের শুধু প্রয়োজন পড়বে মিনিং অনুযায়ী যে 5 প্রকার। এগুলোকে বাংলায় আমি একটা একটা করে দিচ্ছি। প্রথমত, তোমরা জানো সেন্টেন্সটা প্রশ্নবোধক থাকতে পারে। শেষে যদি সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটি প্রশ্নবোধক বাক্য। তারপরে সেন্টেন্সটা কেমন থাকতে পারে? সেন্টেন্স থাকতে পারে আদেশ, সেন্টেন্স দিয়ে আদেশ করা যেতে পারে, যেমন হচ্ছে ওপেন ইয়োর ডোর, দরজাটি খুলো। সেন্টেন্স দিয়ে নিষেধ করা হতে পারে। সেন্টেন্স দিয়ে তোমাদের অনুরোধ করা যেতে পারে, উপদেশ বোঝানো যেতে পারে। এটা একই সেন্টেন্স, এই সেন্টেন্সকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আসি সাধারণ বাক্য, যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। সাধারণ বাক্য কি? সাধারণ বাক্য কোনো ধরনের আদেশ না, নিষেধ না, আশ্চর্য না, প্রশ্ন না, স্বাভাবিক। যেমন হচ্ছে রহিম মাদ্রাসায় যায়, রহিম স্কুলে যায়, এইগুলো হচ্ছে সাধারণ বাক্য। তারপর প্রার্থনা সূচক, প্রার্থনা অর্থাৎ উইশ করা আর কি, যেমন মে আল্লাহ হেল্প ইউ। প্রার্থনা সূচক বাক্যের প্রথমে মে থাকে, এইটা দিয়ে তোমরা চিনবে আসলে এটা প্রার্থনা সূচক বাক্য কিনা। আর কেমন সেন্টেন্স? আশ্চর্য থাকতে পারে। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স যাকে বলি এটা মূলত আশ্চর্যজনক না, আবেগ সূচক। আবেগে থাকতে পারে আশ্চর্য, থাকতে পারে আনন্দ, হ্যাঁ, থাকতে পারে দুঃখ। এই 3 ধরনের এক্সপ্রেশনই মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্স আমাদেরকে চেঞ্জ করতে হবে। কিভাবে? সেইড টু বা সেইড যে অংশটুকু আছে এই অংশতে, শুধু এই অংশতে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে তোমরা চেঞ্জ করবে যেটা, সেটা হচ্ছে আস্কড। মানে সেইড বা সেইড টুর পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। এবং আদেশের ক্ষেত্রে এই সেইড বা সেইড টু যে অংশ থাকবে এই অংশটুকুতে বসবে অর্ডার্ড। আদেশের ক্ষেত্রে অর্ডার্ড। নিষেধের ক্ষেত্রে ফরবেইড। নিষেধ যেমন হচ্ছে নেভার টেল এ লাই, নেভার টেল, কখনো মিথ্যা কথা বলো না, এটা হচ্ছে নিষেধ। আবার অনুরোধ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। অনুরোধ যদি থাকে তাহলে এটা সবাই আশা করি জানো যে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড।
এবং উপদেশের ক্ষেত্রে অ্যাডভাইসড। তারপর সাধারণ বাক্য, যদি কোনো আদেশ, অনুরোধ, নিষেধ, আশ্চর্য, প্রশ্ন, দোয়া না বুঝিয়ে স্বাভাবিকভাবে একটা সেন্টেন্স বা একটা বাক্য, যেমন হচ্ছে সে এখানে যায়, সে এখান থেকে আসে, এই ধরনের কোনো বাক্য থাকে, তাহলে এই জায়গায় টল্ড বসাবে সেইড টুর পরিবর্তে। কিন্তু শুধু সেইড যদি থাকে এবং পরবর্তীতে অবজেক্ট না থাকে, ওইটা আমরা একটু প্যাসেজ নারেশনে দেখাবো কিভাবে হচ্ছে সেইডই থাকে। আপাতত মনে রাখো যে সাধারণ বাক্যে টল্ড বসে, আর প্রার্থনা সূচক বাক্যে উইশড। আরেকটা শব্দ বসানো যায় প্রেইড, তবে তোমরা উইশড বসাবে, এটাই বেটার। আশ্চর্যজনক বাক্যে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। আশ্চর্য মানে ওয়ান্ডার, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, উপরে লিখে দিচ্ছি ওয়ান্ডার। আনন্দ সূচক বাক্যে এই শুধু সেইড টুর পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয়। দুঃখজনক বাক্যে যেমন হচ্ছে এলাস হি ইজ নো মোর, হায় সে মারা গেল, এই ধরনের যদি বাক্য থাকে, দুঃখজনক বাক্য থাকে, তাহলে সেই সেইড বা সেইড টু অংশটুকুতে বসবে এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ সরো। এই হচ্ছে একটা পরিবর্তন তোমরা জেনে গেলে। এখন তোমরা যেটা করতে হবে, খাতা নিয়ে বসো, খাতা নিয়ে বসে এই অংশটুকু আপাতত স্ক্রিনশট নাও এবং পরবর্তীতে খাতায় এটা লিখে নাও, তারপর অংশটুকু দেখো। 2 নম্বরে যে পরিবর্তন করতে হবে, বাক্যের একটা অংশে কমা এবং ইনভার্টেড কমা থাকে। কমা এবং ইনভার্টেড কমার ক্ষেত্রে এই ইনভার্টেড কমা যে অংশ থেকে শুরু হয়েছে, অর্থাৎ যে জায়গায় কমা আছে সেই জায়গায় প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বসবে ইফ বসবে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ইফ বসবে, কিন্তু এখানে যদি ডাব্লিউএইচ কোয়েশন থাকে, ডাব্লিউএইচ কোয়েশন কোনগুলা? ডাব্লিউএইচ কোয়েশন হচ্ছে হোয়ার, ডাব্লিউএইচ দিয়ে যেগুলো শুরু হয়, হোয়ার, হোয়েন, হোয়াট, হাউ, হাউ মাচ, হোয়েনেভার, হাউএভার, এই শব্দগুলা ডাব্লিউএইচ দিয়ে যে কোয়েশনগুলা শুরু হয়, এই কোয়েশনগুলা যদি থাকে, ডাব্লিউএইচ কোয়েশন থাকলে ওইটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হুবহু বসবে। প্রশ্নবোধক বাক্য দুইভাবে গঠিত হয়ে থাকে, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশন দিয়ে, আর আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে কিংবা ডু ডিড ডাজ ভার্ব দিয়ে। তো যদি ডাব্লিউএইচ কোয়েশন দিয়ে বাক্যটি শুরু হয়, প্রশ্নবোধক বাক্যটি, তাহলে সেটি কোনো পরিবর্তন হবে না, কমার জায়গায় ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত শব্দ যদি হুয়েন থাকে হুয়েনই বসবে। কিন্তু যদি ডাব্লিউএইচ কোয়েশন না থাকে বাক্যের শুরুতে, প্রশ্নবোধক বাক্যের শুরুতে, তখন তোমরা ইফ বসাবে। এখন আসো আদেশ সূচক, নিষেধ সূচক, অনুরোধ এবং উপদেশ সূচক বাক্যে যেটা করতে হবে, এই জায়গায় অর্থাৎ কমা এবং ইনভার্টেড কমা এর জায়গায় টু বসবে। আর আমরা জানি টু এর পর সব সময় ভার্ব ওয়ান বসে ইনফিনিটিভ হিসাবে। কিছু টু আসে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজিও বসতে পারে, যেমন লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, বি সাপোজ টু, ওয়িং টু, উইথ এ ভিউ টু, এগুলো পরবর্তীতে পড়বে তোমরা রাইট ফর্মস অফ ভার্বে। আপাতত মনে রাখো যে আদেশ, অনুরোধ, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড যদি বোঝায়, তাহলে কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসবে, এবং টু এর পরে সাধারণত সবসময় ভার্ব ওয়ান বসে, এখানে টেন্স চেঞ্জ হবে না, অর্থাৎ ভার্ব ওয়ানই বসবে। তবে লেটস বা লেটাস থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে জিরান্ড হয়, ওইটা ভিন্ন পড়া এবং ব্যতিক্রমী, ওইটা না পড়লেও চলবে, এবং পরবর্তীতে আমি সবার শেষে দেখিয়ে দেব। তারপর আসে সাধারণ বাক্য, প্রার্থনা, আশ্চর্য, আনন্দ, দুঃখ। এই 5 ধরনের বাক্য, মূলত 3 ধরনের, কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে দেখি এই 5 ধরনের বাক্যের ক্ষেত্রে তোমরা কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসাবে। শেষ, খালাস। তাহলে হচ্ছে আমরা পেলাম সেইড টু এর পরিবর্তে প্রশ্নবোধক বাক্যে আস্কড, আদেশ, অর্ডার্ড, নিষেধ থাকলে ফরবেইড, অনুরোধ, রিকোয়েস্টেড, উপদেশ, অ্যাডভাইসড, সাধারণ বাক্যের ক্ষেত্রে টল্ড, প্রার্থনার ক্ষেত্রে উইশড, আশ্চর্য এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, আনন্দ এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ এক্সক্লেইমড উইথ সরো। এবং কমা এবং ইনভার্টেড কমার ক্ষেত্রে দ্বিতীয় কাজ, আমরা এটা প্রথম কাজ, এটা দ্বিতীয় কাজ। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ইফ বসবে, ডাব্লিউএইচ কোয়েশন থাকলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হুবহু বসবে। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ থাকলে টু, এবং টু এর পর ভার্ব ওয়ান বসাবো আমরা ইনফিনিটিভ হিসাবে। আর
প্রার্থনা, আশ্চর্য, আনন্দ, দুঃখ সূচক বাক্যে দ্যাট বসাবে, মানে এই সবগুলোতে দ্যাট বসাবে। এই দুইটাই শুধুমাত্র একটু ব্যতিক্রম। এখন আসো পার্সন চেঞ্জ। আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী, নেটিভ স্টাইলের রুলস অনুযায়ী, first person will be changed according to subject, second person will be changed according to object, and third person has no change. কিন্তু এই রুলস মুখস্থ সাধারণত থাকে না, এবং যদি মুখস্থ রুলস থাকেও তাও ঝামেলা যেটা বাদে যে পরীক্ষার সময় এগুলো ভুলে যায়। তো আমি একটা ট্রিক্স দিচ্ছি, তোমরা দেখে নাও এবং এটা লিখে নিবে। বাক্যের প্রথমে সাধারণত আই এবং ইউ যদি থাকে, সাধারণত বাক্যের প্রথমেই থাকে সাবজেক্ট হিসেবে। সাবজেক্টের তিনটা ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম। তো আই এবং ইউ এর পরিবর্তে তোমরা যদি পুরুষ বুঝায়, সাবজেক্টের জায়গায় পুরুষ থাকে তাহলে হি বসাবে, এবং সাবজেক্টের জায়গায় অর্থাৎ প্রথমে, বাক্যের প্রথমে সাবজেক্টের জায়গায় যদি নারী থাকে তাহলে শি বসাবে। এবং বাক্যের মাঝখানে পসেসিভ ফর্ম বসে, আই এর জায়গায় বসবে বাক্যের মাঝখানে মাই বা মাইন, ইউর জায়গায় ইয়োর। এক্ষেত্রে তোমরা মাই বা ইয়োর এর পরিবর্তে যদি পুরুষ বোঝায় তাহলে বসাবে হিজ, এবং যদি নারী বোঝায় তাহলে বসাবে হার। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হিজ, নারীর ক্ষেত্রে হার। বাক্যের শেষে অবজেক্টিভ ফর্ম হিসাবে মি বসতে পারে এবং ইউ বসতে পারে। এক্ষেত্রে বাক্যের শেষে তোমরা পুরুষের ক্ষেত্রে বসবে হিম এবং নারীর ক্ষেত্রে বসাবে হার। উই বাক্যের প্রথমে থাকে, এটার বদলে বসাবে দে। আজ বাক্যের শেষে বসে অবজেক্টিভ হিসাবে, এটার পরিবর্তে বসাবে দ্যাম। বাক্যের মাঝখানে আওয়ার বসে পসেসিভ হিসাবে, তোমরা বসাবে আজ দেখলেই দেয়ার। এইটুকু যদি জেনে নাও তাহলে পার্সনস চেঞ্জ তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তাছাড়া আছে যদি হচ্ছে বস্তু থাকে তাহলে তো বস্তুর প্রনাউন ইট বসে, এবং অনেক সংখ্যক মানুষ বোঝালে বা অনেক সংখ্যক কোনো কিছু বোঝালে সেটার ক্ষেত্রেও দে বসে। তবে মূলত তোমরা এইটুকু যদি জেনে যাও যে আই এবং ইউ বাক্যের প্রথমে দেখা মাত্রই সাবজেক্টের দিকে নজর দিবে, এখানে যদি পুরুষ থাকে তাহলে হি বসাবে, যদি নারী থাকে তাহলে শি বসাবে। মাই এবং ইয়োর যে জায়গায় আছে বাক্যের ওই জায়গাটুকুতে মাইয়ের বদলে পুরুষ থাকলে হিজ বসবে, নারী থাকলে হার বসবে। মি এবং ইউ বাক্যের যে জায়গায় থাকবে অর্থাৎ শেষে থাকে সাধারণত, সে জায়গায় তোমরা পুরুষের ক্ষেত্রে হিম এবং নারীর ক্ষেত্রে হার বসাবে। আর উইর ক্ষেত্রে দে, যে জায়গায় লেখা থাকবে উই ওই জায়গায়, এটা কিন্তু তৃতীয় চেঞ্জ, 3 নাম্বার চেঞ্জ, আজ, দেম এবং আওয়ার, দেয়ার। তো তাহলে হচ্ছে রুলস পড়া লাগলো না, রুল মুখস্থ করা লাগলো না, এবং তোমরা এইটুকুতেই পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তাছাড়া অন্য কোনো পার্সনের কোনো চেঞ্জ নেই, অর্থাৎ থার্ড পার্সনের তো কোনো পরিবর্তন হয় না। এখানে আমি শুধুমাত্র ফার্স্ট এবং সেকেন্ড পার্সন দেখিয়েছি। চতুর্থ যে চেঞ্জ এবং লাস্ট চেঞ্জ আমাদেরকে করতে হবে যেটা টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জ আমরা জানি প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে সেটাকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হয়। এই আরও ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে পাস্ট কন্টিনিউয়াস, এবং এগুলোর জন্য তোমাদেরকে প্রথমে স্ট্রাকচার মুখস্থ করতে হবে। যদি জেনে থাকো তাহলে তো ভালো, না জানলে কোনো সমস্যা নেই। আমি জাস্ট যে অংশটুকু পরিবর্তন করার জন্য দিচ্ছি, এই অংশই পরিবর্তন করবে, তোমাদের টেন্স চেঞ্জ হয়ে যাবে। যদি ভার্ব ওয়ান থাকে, ভার্ব ওয়ান কি এটা প্রশ্ন আসা আমার মনে হয় বলা বাহুল্য, কারণ হচ্ছে জানার কথা প্রেজেন্ট ভার্বের 3টে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। ডনও বলা যায়, ডানও বলা যায়, গনও বলা যায়, গানও বলা যায়। তো এক্ষেত্রে ভার্ব ওয়ান যদি থাকে, ভার্ব কোন জায়গায় থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো ভার্ব ওয়ান থাকলে তোমরা যেটা রূপান্তর করবে ভার্ব টু, যেমন গো যদি থাকে তাহলে ওয়েন্ট লিখবে এই জায়গায়। টেন্স চেঞ্জের ক্ষেত্রে যদি এম ইজ আর থাকে, এম ইজ আর এর জায়গায় বসাবে ওয়াজ এবং ওয়ার। অর্থাৎ টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বসবে বিষয়টা। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে এবং ওয়াজ বসবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, বহু বচন হয়, অনেক মানুষ বোঝায়, তখন আর অথবা ওয়ার বসবে। আর সাবজেক্টে যদি আই থাকে তখন তো এম বসেই। তারপর দেখো
হ্যাভ এবং হ্যাজ যদি থাকে সাবজেক্টের পরে, তাহলে তোমরা বসাবে হ্যাড, এই জায়গায় হ্যাড বসবে। ভার্ব টু যদি থাকে হ্যাড বিন, হ্যাড হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। আর ওয়াজ ওয়ার যদি থাকে সাবজেক্টের পরে, টেন্স চেঞ্জ হবে কিভাবে, জাস্ট ওয়াজ ওয়ারের জায়গায় তোমরা হ্যাড বিন বসিয়ে দেবে। তারপর ফিউচার ইন দ্য পাস্ট উইল থাকলে উড বসাবে, ক্যান থাকলে কুড বসাবে, মে থাকলে মাইট বসাবে এবং শ্যাল থাকলে শুড বসাবে। আর কোনো পরিবর্তন নেই, টেন্স চেঞ্জ শেষ। এখন তোমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এইখানে যে অংশটুকু যে চেঞ্জটুকু লেখা আছে তোমরা খাতায় অথবা স্ক্রিনশট দিয়ে এইটুকু লিখে নাও, কিংবা একটা স্ক্রিনশট দিয়ে দাও। তোমাদেরকে যেটা করতে হবে এখন কিছুই না, আরও অল্প কিছু পরিবর্তন আছে, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এবং পরবর্তীতে প্যাসেজ নারেশনের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হয়। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি। কে স্পিকার, কে লিসেনার, দুইজনের মধ্যেই কথোপকথন থাকে, কে স্পিকার এবং কে লিসেনার। এই বিষয়টাকে তোমাদের আয়ত্ত করলেই ন্যারেটিভ স্টাইল বেড়ে যাবে এবং 5 মার্ক একদম ইজি। তো তাহলে হচ্ছে আমরা এইটুকু মিটিয়ে নিচ্ছি। পজ। ওকে, তোমাদের আরও কিছু পরিবর্তন লাগবে শব্দগত। কয়েকটি শব্দ আছে যেগুলো তোমরা যদি স্পিচ পরিবর্তন করো সেগুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে। আসো সেগুলো লিখে নিই। যদি দিস থাকে তাহলে দ্যাট লিখবে, দিসের জায়গায় দ্যাট, অন্য জায়গায় কোনো পরিবর্তন নেই। দ্যাস থাকলে দ্যাজের জায়গায় বসাবে দোজ। এবং নাও থাকলে ওই নাও যে অংশটুকুতে আছে, অন্য কিছু পরিবর্তন লাগবে না। অন্য কিছু তো আমরা এই 4 পরিবর্তন দিয়েছি অলরেডি। এগুলো করার পর তোমরা দেখবে যে বাক্যের মধ্যে এই শব্দগুলো আছে কিনা, আমি এখন যে শব্দগুলো দিব এই শব্দগুলো আছে কিনা। ওই শব্দগুলো যদি থাকে, এই পাশের শব্দগুলো যদি থাকে, তাহলে ওই পাশের শব্দগুলো বসাবে, আর কোনো পরিবর্তন নেই। নাও থাকলে দেন, দেন। টুডে থাকলে, আচ্ছা আগে দিই, দাস থাকলে সো, কামের বদলে go। টুডে যদি থাকে টুডে, টুডে তাহলে বসাবে দ্যাট ডে। টুনাইট থাকলে টুনাইটের বদলে বসাবে দ্যাট নাইট। ইয়েস্টারডে যদি থাকে ইয়েস্টারডে এর বদলে বসাবে দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ গতদিন, দ্য প্রিভিয়াস ডে। যদি টুমরো থাকে, টুমরো অর্থাৎ কোন দিন, আগামী দিন, অর্থাৎ আগামীকাল। তো টুমরো, টুমরো যদি থাকে তাহলে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। যদি লাস্ট থাকে, লাস্টের বদলে বসাবে দ্য প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস, লাস্টের বদলে দ্য প্রিভিয়াস। এক্ষেত্রে লাস্ট মান্থ থাকুক, লাস্ট উইক থাকুক, লাস্ট ডে থাকুক, তোমরা বসাবে দ্য প্রিভিয়াস। যদি নেক্সট থাকে তাহলে নেক্সটের বদলে বসাবে দ্য ফলোয়িং, দ্য ফলোয়িং। তো নেক্সট মান্থ থাকলে দ্য ফলোয়িং মান্থ, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। এক্ষেত্রে মনে রাখবে আরো কয়েকটা আছে, আইদার থাকলে দাইদার, এই ধরনের আরো কয়েকটা শব্দ আছে, ওইগুলো তোমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট এইগুলো লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে আপাতত রাখো, তারপর লিখে নিবে। এই পরিবর্তনগুলো তোমাদের ম্যান্ডেটরি। তারপর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এখন আসো, তোমাদেরকে তো তোমাদের আসে না যে জাস্ট স্পিচ পরিবর্তন করে নাও, প্যাসেজ ন্যারেশন আছে। তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কিছু বিষয় খেয়াল রাখতে হবে অথবা পড়তে হবে। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে ইয়েস বলে যে এক্সপ্রেশন পাবে তোমরা, ইয়েস হাবোধক এক্সপ্রেশন, এর বদলে লিখবে replied in the affirmative,
replied in the affirmative. নো যে অংশটুকুতে এক্সপ্রেশন পাবে সেই জায়গায় লিখবে replied in the negative. বাক্যে যদি স্যার তাকে স্যার বলে যদি সম্বোধন করে তাহলে আমরা দুইভাবে বসাতে পারি। এক হচ্ছে অ্যাড্রেসিং দ্য স্যার, আর সুন্দর হয় যে অবজেক্টের পর অর্থাৎ রিপোর্টিং ভার্ব, যেটা আমি তোমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কি প্যাসেজ নারেশন যখন এক্সারসাইজ করব তখন শিখিয়ে দিব। তো রিপোর্টিং ভার্বের পরে স্যার থাকলে রিপোর্টিং ভার্বের পরে রেসপেক্টফুলি বসাবে, রেসপেক্টফুলি। এটা কিন্তু রেসপেক্টফুলি শব্দটা বসাতে হবে রিপোর্টিং ভার্বের পরে, অর্থাৎ স্পিচ যেখান থেকে শুরু হবে, ইনভার্টেড কমা যেখান থেকে শুরু হবে তার আগের অংশটুকু লিখবে রেসপেক্টফুলি স্যার থাকলে। আর যদি তাকে থ্যাংক ইউ এই ধরনের এক্সপ্রেশন থাকে তখন সাবজেক্ট বসাবে, তারপর বসাবে থ্যাঙ্কড, তারপর বসাবে অবজেক্ট, যাকে থ্যাংক ইউ বলা হয়েছে সে এখানে বসবে। এই ছোটখাটো বিষয়গুলো তোমরা দেখে নিবে। আসো আমরা এখন সরাসরি প্যাসেজ নারেশনে চলে যাব। তো প্যাসেজ নারেশনের ক্ষেত্রে প্যাসেজ নারেশন যখন তোমরা করতে যাবে তখন কিছু বিষয়ে হয়তোবা ব্যতিক্রমধর্মী ফেস করা লাগতে পারে, এই জন্য দেয়া আর কি। দি আই সেইড, তারপর স্পিচের জায়গায় প্রথমে আই দিয়ে শুরু হয়, তাহলে পার্সন চেঞ্জ হবে না, অথবা হচ্ছে হি সেইড টু মি, যখন আমাকে বলবে তখন যদি স্পিচের জায়গায় প্রথমে সাবজেক্টে আই থাকে তাহলে এই আই এর কোনো পরিবর্তন হবে না, পার্সন চেঞ্জ হবে না। তো প্রথম রুলস হিসেবে তোমরা এটা লিখে নাও। মিটিয়ে নিচ্ছি। দ্বিতীয়ত তোমরা লেখো, যদি একই ব্যক্তি স্পিচে একই ব্যক্তি বারবার উদ্ধৃতি দেয় কিংবা বারবার কথা বলে, অর্থাৎ এইখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে রহিম সেইড, এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ রহিম দুইটি বাক্য একই স্পিচের ভিতরে একই ইনভার্টেড কমার ভিতরে বলছে, অন্য কাউকে বলার সুযোগ দিচ্ছে, অর্থাৎ লিসেনারে বলার আগে রহিম একই সাথে দুইটি বাক্য বলছে, তখন তোমরা কি করবে? তখন and again told কিংবা সেইডের পরিবর্তে asked, যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে হচ্ছে again asked, সাবজেক্ট লিখবে, তারপরে again asked। যদি আদেশ নিষেধ অনুরোধ থাকে ওই অনুযায়ী অর্ডার, রিকোয়েস্টেড, ফরবিড এবং অ্যাডভাইসড এই শব্দগুলো বসবে। অথবা তোমরা যেটা বসাতে পারবে added that, যে কোনো একটা শব্দ বসিয়ে নিও। আপাতত এই হচ্ছে প্যাসেজ নারেশনের বেসিক। আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কি এই দুইটা বিষয় জেনে নিয়ে তারপর সরাসরি একটা প্যাসেজ নারেশন এক্সারসাইজ করব। ধরো দ্য টিচার said, কি সেড করছে? will you come tomorrow? এখন দেখো কে বলছে, দ্য টিচার সেড, টিচার বলছে। এই যে টিচার বলছে, কি বলছে? উইল ইউ কাম টুমরো, আগামীকাল কি তুমি আসবে? যা বলছে অর্থাৎ যে বক্তব্যটা টিচার দিচ্ছে সেই বক্তব্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই বক্তব্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর যে বলছে এই অংশটুকুতে যে বলছে সেই বলার অংশটুকু, দ্য টিচার সেইড অংশটুকু রিপোর্টিং ভার্ব। ওকে, এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ শেষ। তোমাদের প্যাসেজ নারেশন কাভার
জাস্ট আমরা এখন একটা সম্পূর্ণ এক্সারসাইজ করব। শেষ। তাহলে আমরা এখন একটা প্রশ্ন লিখে নিলাম। Could I help you, sir? said the receptionist. The man said, have a cup of tea. এইখানে একটা বিষয় দেখো যে said the receptionist এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রিসেপশনিস্ট বলেছে এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে তোমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক না কেন, একদম তোমরা যদি এই রিপোর্টিং ভার্বটা তোমরা যদি জাহান্নামেও পাও সেখান থেকে তুলে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? সেটা এই প্রথমে, উত্তরের প্রথমে, যেমন দ্য রিসেপশনিস্ট এই অংশটুকু এবং সেইডের পরিবর্তে এখানে কি বসবে? যেমন প্রশ্নবোধক আমরা জানি যে সেইড এবং সেইড টু প্রথমে পরিবর্তন হয়। প্রথম কাজটা হচ্ছে তোমাদেরকে এই অংশটুকু পরিবর্তন করা। প্রশ্নবোধক বাক্য আছে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে তোমরা দেখে নাও তোমাদের খাতা উল্টিয়ে যে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বসে আস্কড। তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখা লাগলো যে সেইড দ্য রিসেপশনিস্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বটা বাক্যের শেষেও বসতে পারে, বাক্যের প্রথমেও বসতে পারে, বাক্যের মাঝখানেও বসতে পারে। তোমাদেরকে যেটা করতে হবে, একে ধরে কান ধরে বাক্যের একদম প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে দ্য রিসেপশনিস্ট আস্কড, তারপর যে পরিবর্তন কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা জানি প্রশ্নবোধক বাক্যে ইফ বসবে যদি না ডাব্লিউএইচ কোয়েশ্চন থাকে। তাহলে এখানে তো ডাব্লিউএইচ কোয়েশ্চন নেই, সুতরাং ইফ বসাইলাম। তারপর কি? পারসন চেঞ্জ। আই বলেছিলাম আই যদি থাকে তাহলে পুরুষের ক্ষেত্রে রিসেপশনিস্ট কে এটা জানা নাই, তো সুতরাং আমরা পুরুষের ক্ষেত্রে হি লিখতেই পারি। হি দিয়ে কাকে বোঝাচ্ছে? রিসেপশনিস্টকে বোঝাচ্ছে। হেল্প, আসো আমরা টেন্স চেঞ্জ, চতুর্থ পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই কিন্তু, চতুর্থ পরিবর্তন হেল্প ভার্ব 1, ভার্ব 2 হবে হেল্পড। আমরা জানি ভার্ব 1 থাকলে ভার্ব 2 বসে, হেল্পড ইউ। এখন ইউ যদি বাক্যের শেষে থাকে, তাহলে আমরা বলেছিলাম পারসন চেঞ্জের ক্ষেত্রে বসবে হিম, পুরুষের ক্ষেত্রে হিম বসবে। একটা জিনিস এখানে গ্যাপ রয়ে গেছে, এই সার অংশটুকু আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের পরে অর্থাৎ দ্য রিসেপশনিস্ট আস্কড এর পরে বসাবে রেসপেক্টফুলি। তাহলে এই লাইনে ন্যারেটিভ স্টাইল দাঁড়ালো বা নারেশন দাঁড়ালো দ্য রিসেপশনিস্ট রেসপেক্টফুলি আস্কড অথবা দ্য রিসেপশনিস্ট আস্কড রেসপেক্টফুলি ইফ হি হেল্পড হিম। এইটুকুর ন্যারেটিভ স্টাইল পরিবর্তন, নারেশন পরিবর্তন আমাদের শেষ। পরিবর্তন করেছি আমরা পরিবর্তন কয়টি বিষয় করেছি? প্রথমত সেইড এবং সেইডের পরিবর্তে আস্ক বসিয়েছি। আর কি পরিবর্তন করেছি? মাস্ট ম্যান্ডেটরি যে পরিবর্তন সেটা হচ্ছে আমরা ইফ বসিয়েছি কিসের পরিবর্তে? দ্বিতীয় কাজ কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে। আর কি করেছি? পারসন চেঞ্জ করেছি, আই এর বদলে হি বসিয়েছি, যেহেতু পুরুষ বোঝাচ্ছে কিংবা নারী বুঝালে আমরা সি লিখতে পারতাম। এবং টেন্স চেঞ্জ করেছি আমরা এট লাস্ট, চতুর্থ পরিবর্তন। ভার্ব 1 থাকলে ভার্ব 2। আমরা এই 4টা পরিবর্তন আবশ্যক, তাছাড়া যদি শব্দগত কিছু পরবর্তীতে দিয়েছিলাম যে পরিবর্তন এগুলো থাকে তাহলে তো করলো, না থাকলে কোনো জরুরত নেই। আসো এখন দ্য ম্যান সেইড, রিসেপশনিস্টে আগে বলছে, এখন ম্যানের কথা বলা। কিভাবে তোমরা বুঝবে যে ইনভার্টেড? এখানে তো ফুল স্টপ শেষ, তার মানে উনার কাজ শেষ। তারপরে দ্য ম্যান সেইড ইনভার্টেড কমা আছে। আসো আমরা এটাও পরিবর্তন করে নেই। লিখবে দ্য ম্যান সেইডের পরিবর্তে এখানে কি বসবে? দেখো বাক্যটা কি? হেভ এ কাপ অফ টি, এক কাপ চা হয়ে যাক, বা এক কাপ চা নিয়ে আসো। তো এক্ষেত্রে হেভ এ কাপ অফ টি, এক কাপ চা নিয়ে আসো একটা অর্ডার অথবা রিকোয়েস্ট। তোমরা কিভাবে বুঝবে যে বাক্যটা অর্ডার কি না? যদি অর্থ নাও পারো তাও বাক্যটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, আর যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন না থাকে সেটা ধরতে হয় একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ নিষেধ অনুরোধ সূচক সেন্টেন্স। হেভ এ কাপ অফ টি, এক কাপ টি দাও বা চা দাও। সেখানে দ্য ম্যান, আমরা জানি এই কমা এবং ইনভার্টেড কমার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে
টু প্লাস বার ওয়ান বসে এবং আগে বসবে অর্ডার সেইড এবং সেইটের পরিবর্তে কি বসবে অর্ডার এবং দ্বিতীয়ত কমা এবং ইনভার্টেড কমার বদলে বসবে টু আর টুর পরে সবসময় বার ওয়ান বসে পার্সন চেঞ্জ হবে না আমরা অলরেডি দিয়েছি আগে দেখে নিবে যে টু এর পরে বার ওয়ান বসে এখন বার ওয়ান কি হেভ আছে হেভ থাকবে এখানে হেড হবে না হেভ থাকলে হেড হয় সাধারণত কিন্তু এখানে হবে না কারণ কি কারণ হচ্ছে এইটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে হচ্ছে হেভের জায়গায় হেভ থাকলো হ্যাভ এ কাপ অফ টি টু হ্যাভ এ কাপ অফ টি এই হচ্ছে তোমাদের পরিবর্তন এইভাবে আরো দুই এক লাইন থাকতে পারে তোমরা একইভাবে পরিবর্তন করে নেবে আর কোনো পরিবর্তনের নিয়ম নেই এই হচ্ছে তোমাদের ন্যারেটিভ স্টাইল